ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। প্রথমে আমরা চেক করব, সবাই বই খাতা সামনে রাখো। বলো টিচার এখন কি এইচডব্লিউ দেখবেন? টিচার এখন কি এইচডব্লিউ চেক করবেন? হ্যাঁ, আমি এইচডব্লিউ আমি দেখাচ্ছি, সলিউশন গুলো করে দিচ্ছি, তোমরা সাথে মিলিয়ে নিবে। ঠিক আছে, কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। তোমাদের কি মিউট করার দরকার আছে? আচ্ছা, তোমরা তো এখন লক্ষ্মী হয়ে গিয়েছো, অনেকদিন হলো ক্লাস করছো, তোমরা তো জানো যে ক্লাসের সময় এমনি এমনি কথা বলবে না। তাহলে আমি মিউট করছি না, যার যখন যেখানে প্রবলেম হবে আমাকে বলবে, কোনো সমস্যা নেই, শান্ত হয়ে ক্লাস করবে। তাহলে শুরু করছি, সবাই বই খাতা সামনে রাখো। হ্যাঁ বলো। হ্যাঁ, ঠিক আছে, আমাদের হোমওয়ার্ক ছিল 8 থেকে 12 পর্যন্ত। প্রথম অঙ্ক, সবাই মিলিয়ে নাও। 83টি আম ছিল, রেজা এর থেকে 6টি আম নিল এবং বাকি আম তার 7 বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিল। তার প্রত্যেক বন্ধু কয়টি করে আম পেল? 83টি আম থেকে রেজা নিল 6টি আম। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা 83টি থেকে 6টি আম বাদ দিয়ে দিব। অতএব আম বাকি থাকলো 83 বিয়োগ 6 সমান 77টি। এই 77টি আম 7 বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিল। 7 বন্ধু পায় 77টি আম। অতএব এক বন্ধু পায়। প্রত্যেক বন্ধু মানে এক বন্ধু। আসসালামু আলাইকুম টিচার। প্রত্যেক বন্ধু পায় 77 ভাগ 7টি আম সমান 11টি আম। উত্তর 11টি আম। ঠিক আছে, সবার হয়েছে তো? আচ্ছা, যাদের হয়নি টিচার হয়েছে। ঠিক আছে, সবারই হওয়ার কথা, যে দু একজনের হয়নি তারা কারেকশন করে নাও, আর যাদের হয়েছে তারা টিক চিহ্ন দিয়ে নাও। প্রথমে বিয়োগ হবে, এরপর ভাগ। টিচার, হ্যাঁ বলো বলো। আমার একটা অঙ্ক এক পৃষ্ঠায় জায়গা হয়নি দেখে আমি পরের পৃষ্ঠায় বাকিটুকু করেছি, হবে? অবশ্যই হবে, কেন হবে না। তাহলে চলে যাচ্ছি পরের অঙ্ক। আম্মু আম্মু হয়তো করে ফেলছি আমি। সেটা বাবাকে বলো। পরের অঙ্কে চলে যাচ্ছি। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমি আগে হোমওয়ার্ক গুলা চেক করে নেই, তারপর জিজ্ঞাসা করবে। 9 নম্বর অঙ্ক, রহিমের ওজন 25 কেজি। আকাশের ওজন রহিমের ওজন থেকে 3 কেজি বেশি। আলীর ওজন 34 কেজি। আকাশ ও আলীর ওজনের পার্থক্য কি? সলিউশন দেখো, সমাধান, রহিমের ওজন 25 কেজি, আকাশের ওজন রহিমের ওজন থেকে 3 কেজি বেশি। অতএব আকাশের ওজন তাহলে কত হবে? বলেই দিয়েছে 3 কেজি বেশি। বেশি হলে যোগ, কম হলে বিয়োগ হতো। আমরা যোগ করে দিলাম 25 যোগ 3 কেজি। কেজিটাকে আগেও বলেছি, এগুলো হচ্ছে একক। প্রতি অঙ্কে অবশ্যই একক থাকবে, একক ছাড়া অঙ্কে কিন্তু ফুল মার্কস পাবে না। সমান 28 কেজি। আকাশের ওজন পেলাম 28 কেজি। আলীর ওজন 34 কেজি। পার্থক্য, পার্থক্য মানেই হচ্ছে ব্যবধান। পার্থক্য কতটুকু? 34 বিয়োগ 28 কেজি সমান 6 কেজি। উত্তর হলো পার্থক্য 6 কেজি।
আশা করছি সকলের হয়েছে। যাদের হয়েছে তারা টিক চিহ্ন দিয়ে নাও, যাদের হয়নি তারা ভুল জায়গায় কারেকশন করে নাও। পরীক্ষার হলে অঙ্ক কিন্তু হুবহু এই ডিজিট গুলো থাকবে না। এখানে 3 কেজি বেশি দেওয়া আছে, হয়তো 5 কেজি দেওয়া থাকবে, 34 কেজি দেওয়া আছে, 33 কেজি থাকতে পারে। তোমাদেরকে একটু খেয়াল করে অঙ্ক করতে হবে, অঙ্ক মুখস্থ করবে না, বুঝে করবে। চলে যাচ্ছি পরের অঙ্ক। 10 নাম্বার। একটি তাকে 42টি বই রাখা যায়, এরূপ 2টি তাকে বই ভর্তি আছে এবং এছাড়া আরো 8টি বই আছে। মোট কতগুলো বই আছে? প্রথম তাকে আছে 42টি বই, অতএব 2টি তাকে আছে 42 গুণন 2 সমান 84টি বই। গুণক এখানে 1 ডিজিট, এজন্য আমরা রাফ দেখালাম না। 2 ডিজিট হলেই রাফ দেখাতে হতো, এটা মুখে মুখে করা যাচ্ছে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আরো আছে কয়টি বই? 8টি বই। তাহলে আমাদের মোট বই থাকবে 84 যোগ 8টি, মোট 92টি। উত্তর 92টি বই আছে। ঠিক আছে, মোট বই আছে 92টি। আশা করছি সকলের হয়েছে। হয়ে গেলে টিক চিহ্ন দাও, না হয়ে থাকলে যেই জায়গায় ভুল আছে সেটা কারেকশন করে নাও। চলে যাচ্ছি পরের অঙ্ক। একটি শ্রেণীতে 10টি বেঞ্চ আছে, 6টি বেঞ্চের প্রতিটিতে 5 জন করে শিক্ষার্থী বসতে পারে। বাকি 4টি বেঞ্চের প্রতিটিতে 4 জন করে শিক্ষার্থী বসতে পারে। 10টি বেঞ্চে মোট কতজন শিক্ষার্থী বসতে পারে? ঠিক আছে, তাহলে একটা ক্লাসে আছে কয়টি? 10টি বেঞ্চ। সমাধান দেখো। প্রথম 6টি বেঞ্চের প্রতিটিতে 5 জন করে শিক্ষার্থী বসতে পারে। এই বেঞ্চগুলো একটু বড় বড়, এজন্য এখানে বসতে পারে 5 জন করে। তাহলে ওই 6টি বেঞ্চে মোট বসতে পারবে কতজন? 6 গুণন 5 সমান 30 জন। 30 জন শিক্ষার্থী বসতে পারে ওই 6টি বেঞ্চে, যে বেঞ্চগুলো একটু বড়। বাকি 4টি বেঞ্চের প্রতিটিতে 4 জন করে শিক্ষার্থী বসতে পারে। অতএব দ্বিতীয় 4টি বেঞ্চে শিক্ষার্থী বসতে পারে 4 গুণন 4। এই বেঞ্চগুলো একটু ছোট আগের বেঞ্চের চাইতে, এজন্য 5 জনের জায়গায় বসতে পারছে 4 জন করে। তাহলে 4টি বেঞ্চে 4 জন করে, 4 গুণন 4 16 জন। 16 জন। অতএব 10টি বেঞ্চে মোট শিক্ষার্থী বসতে পারে 30 যোগ 16 জন, মোট হচ্ছে 46 জন। উত্তর 46 জন বসতে পারে। প্রথম 6টি বেঞ্চে 30 জন, পরের 4টি বেঞ্চে 14 জন, 4টি বেঞ্চে 16 জন, 30 যোগ 16 46 জন। যাদের হয়েছে টিক চিহ্ন দিয়ে নাও, যাদের ভুল হয়েছে ঠিক করে নাও। 46 জন। আমাদের এটা লাস্ট অঙ্ক ছিল হোমওয়ার্কের। সুকুমার প্রতি মাসে 90 টাকা বৃত্তি পায়। তার 12 মাসের বৃত্তি থেকে সে রিনাকে 95 টাকা দেয়। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে?
এক মাসে বৃত্তি পায় 90 টাকা প্রতি মাস। প্রত্যেক মানে এক মাসে বৃত্তি পায় 90 টাকা। এখানে কিন্তু 12 মাসের জায়গায় 1 বছরও বলতে পারতো যে তার 1 বছরের বৃত্তি থেকে। যদি 1 বছর বলতো তাহলেও তোমাকে 12 মাস দিয়ে গুণ করতে হতো। সেক্ষেত্রে তোমাকে প্রথমে লিখে নিতে হতো যে আমরা জানি 1 বছর সমান 12 মাস বলে তারপর অঙ্কটা করতে হতো। তো এখানে সরাসরি দেওয়া আছে, আমরা সরাসরি গুণন করছি। 1 মাসে বৃত্তি পায় 90 টাকা, অতএব 12 মাসে বৃত্তি পায় 90 গুণন 12 সমান, এখানে একটা জিনিস খেয়াল করো, গুণক যদিও 2 অঙ্কের আছে কিন্তু এখানে যেহেতু একটা শূন্য আছে, শূন্য থাকলে কিন্তু আমরা আলাদা সুবিধা পাই, আমাদের কষ্ট করে ওটা গুণ করতে হয় না, পাশে একটা শূন্য বসিয়ে দিলেই হয়ে যায়। এজন্য এই শূন্যটা এখানে দিয়ে নিলাম, এই শূন্য দিয়ে তারপরে আমি 9 দিয়ে গুণ করলাম। 9 দুগুণে 18 8, হাতে থাকে 1, 9 একে 9 আর 1 10, 1080 টাকা। যেহেতু মুখে করতে পারছি শূন্য আছে এজন্য রাফ দেখাইনি, কিন্তু তোমরা যদি মনে করো যে আমি রাফ দেখাবো কোনো সমস্যা নেই, রাফ দেখালে দেখাতে পারো, আবার মুখেও যেহেতু করা যায় রাফ না দেখালেও চলবে। তাহলে 1 মাসে বৃত্তি পাচ্ছে 90 টাকা, অতএব 12 মাসে বৃত্তি পাচ্ছে 1080 টাকা। রিনাকে দিচ্ছে কত টাকা? 95 টাকা। অতএব অবশিষ্ট থাকে 1080 বিয়োগ 95 টাকা। $985 টাকা। উত্তর 985 টাকা অবশিষ্ট থাকে। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি সকলেরই অঙ্ক হয়েছে। আমাদের হোমওয়ার্ক শেষ হলো। এখন দেখি কারো যদি কোনো সমস্যা থাকে জিজ্ঞাসা করতে পারো। বলো, কোনো জিজ্ঞাসা আছে? মিস আমাকে 12 নাম্বার স্ক্রিনটা টিচার দেখাবেন? কোনো সমস্যা নেই টিচার, আপনি স্ক্রিনটা একটু আবার দেখান। আবার দেখাতে হবে। হ্যাঁ, 900 প্রশ্নটা আবার দেখান। কেন দেখতে পারোনি? দেখতে না পারার তো কথা না। মিস আমাকে 12 নাম্বার প্রশ্নটা আবার দেখান। মিস আমাকে 10 নাম্বার প্রশ্নটা আচ্ছা, আবার দেখান। আমি মিস আমাকে 12 নাম্বার প্রশ্নটা আবার দেখান। আরেকবার খুব দ্রুত দেখাবো। টিচার আমাকে সুকুমারের প্রশ্নটা আবার দেখান, লাস্ট প্রশ্নটা। আচ্ছা ঠিক আছে, আমি খুব দ্রুত আরেকবার দেখাবো, খুব দ্রুত দেখাবো, মিলিয়ে নিবে। এরপরেই কিন্তু আমরা চলে যাব আমাদের আজকের নতুন অঙ্কে। ঠিক আছে, খাতা কলম রেডি রাখবে এবং অঙ্ক যখন করব সাথে সাথে তোমরা করে ফেলবে। আচ্ছা, সুকুমারের অঙ্কটা যে দেখতে পারোনি দেখো। 1 মাসে পাচ্ছে 90 টাকা, তাহলে 12 মাসে পাবে 1080 টাকা। রিনাকে দিচ্ছে 95 টাকা, বিয়োগ দিলে আমাদের হচ্ছে 985 টাকা। ঠিক আছে, 985 টাকা। আচ্ছা, কারো সমস্যা থাকার কথা না, যাদের সমস্যা আছে আমি এটা আবার পিডিএফ ফাইল করে যখন দিয়ে দিব তখন মিলিয়ে নিও। আমরা তাহলে নতুন অঙ্কে চলে যাই, আজকে আমরা এই চ্যাপ্টার শেষ করে ফেলবো। তাহলে চলে যাও 13 নাম্বার অঙ্ক। সবাই খাতা রেডি করে ফেলো, সাথে সাথে অঙ্ক করবে।
ঠিক আছে? হ্যাঁ, তাহলে দেখো প্রথম ঝুড়িতে ৭৪টি লিচু আছে, অন্য একটি ঝুড়িতে ৭০টি লিচু আছে। দুইটি ঝুড়ির লিচু একত্রে করে ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লিচু পেল? দুইটি ঝুড়িতে, প্রথম ঝুড়ি দ্বিতীয় ঝুড়ি, দুইটি আলাদা আলাদা ঝুড়ি। তাহলে আমরা প্রথমেই দুই ঝুড়ির লিচু একত্রে করে ফেলি। দুইটি ঝুড়িতে মোট লিচু আছে ৭৪ যোগ ৭০টি সমান ১৪৪টি। ৮ জন লিচু পায় ১৪৪টি। এই সবগুলো লিচু ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছে। তাহলে ৮ জন লিচু পায় এই ১৪৪টি। প্রত্যেকে কয়টি করে লিচু পাবে? তাহলে আমরা ভাগ করে ফেলি। অতএব একজন লিচু পায় ১৪৪ ভাগ ৮টি। আমরা ভাগ করে দেখি। ৮ একে ৮ থাকে ৬৪, ৮ ৮ ৬৪, তার মানে 18টি। একটা জিনিস খেয়াল করো, যদি তোমাদের ভাগশেষ থাকতো, ভাগশেষ থাকলে সেই অঙ্ক কিন্তু আমাদের রাফ অবশ্যই দেখাতে হতো। ভাগশেষ থাকলে রাফ অবশ্যই দেখাতে হবে। এটাও তোমরা রাফ দেখাতে পারো, কোনো সমস্যা নেই, দেখালে কোনো সমস্যা নেই। কিন্তু ভাগশেষ থাকলে দেখাতেই হবে, ওখানে অন্য কোনো অপশন নেই। যেহেতু এতটি পাবে এবং এতটি অবশিষ্ট থাকবে, সেক্ষেত্রে আমাদের রাফ দেখাতে হয়। এখানে মুখে মুখে করা যাচ্ছে বলে রাফ দেখায়নি, ইচ্ছা করলে দেখাতে পারো। তাহলে একজন লিচু পায় 18টি করে, প্রত্যেকে 18টি করে লিচু পেল। ঠিক আছে, করে নাও সকলে। চলে যাচ্ছি পরের অঙ্ক। 14 নাম্বার। তাহমিনা 50টি বেলুনের একটি প্যাকেট কিনলো। এর থেকে 8টি বেলুন সে নিজের জন্য রাখলো। অবশিষ্ট বেলুন 6 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিল। তাহমিনার প্রত্যেক বন্ধু কয়টি করে বেলুন পেল? সমাধান। বেলুনের প্যাকেট থেকে প্রথমেই নিজের জন্য রেখেছে 8টি। নিজের জন্য 8টি রাখার পর অবশিষ্ট থাকলো। তাহলে আমরা প্রথমে যে নিজের জন্য 8টি রাখলো সেই বেলুনগুলো আলাদা করে রাখি, অর্থাৎ বিয়োগ করে দেই। নিজের জন্য রাখার পর অবশিষ্ট থাকলো 50 বিয়োগ 8টি বেলুন সমান 42টি বেলুন। এই বেলুনগুলো ভাগ করে দিল কয়জনকে? 6 জনকে। তাহলে 6 জন বন্ধু পায় এই 42টি বেলুন। 6 জন বন্ধু পায় 42টি বেলুন। প্রত্যেকে, তার মানে এক একজন কয়টি করে পায়? অতএব একজন বন্ধু পায় 42 ভাগ 6টি বেলুন। ও 6 7টা 42, 7টি বেলুন। আচ্ছা, এখানে আমার চাপতে ভুল হয়ে গিয়েছিল। 7টি বেলুন। উত্তর 7টি করে বেলুন পেল। তাহলে নিজের জন্য রেখেছিল 8টি বেলুন আর প্রত্যেক বন্ধু পেল 7টি বেলুন। চলে যাচ্ছি পরের অঙ্ক 15। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য 30 জন শিক্ষার্থীর প্রত্যেকে 80 টাকা করে চাঁদা দিল। মোট টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত 10 জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হয়। প্রত্যেকে কত টাকা করে পান? ঠিক আছে, তোমরাও তো ক্লাসে অনেক সময়ই অনেক কিছুর জন্য সাহায্য করো।
বিভিন্ন মানুষ যখন অসুবিধায় পড়ে তখন আমরা নোটিশ করে দেই যে তোমরা তোমাদের সাধ্যমতো সাহায্য করো, তখন তো তোমরা সাহায্য দিয়ে থাকো। ঠিক আছে, এরকম বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য 30 জন শিক্ষার্থী, এরা আবার প্রত্যেকে 80 টাকা করে দিয়েছে। তোমরা তো এক একজন এক এক রকম টাকা দাও, এরা 80 টাকা করে দিয়েছে। বাংলাদেশে কিন্তু এখন বন্যা হচ্ছে, তোমাদের কলেজ খোলা থাকলে হয়তো তোমাদের কাছে টাকা নিয়ে আমরা আবার কিছু বন্যার্থদের সাহায্য করতে পারতাম। তো এরকমই একটা পরিস্থিতিতে 30 জন শিক্ষার্থীর প্রত্যেকে 80 টাকা করে দিল। যত টাকা হলো সেগুলো আবার 10 জনের মাঝে বিতরণ করা হয়েছে, প্রত্যেকে কত টাকা করে পেয়েছে। তাহলে আমরা সলিউশনে চলে আসি। একজন শিক্ষার্থী চাঁদা দিল 80 টাকা, একজন দিয়েছে, প্রত্যেক শিক্ষার্থী মানে একজন করে দিয়েছে 80 টাকা। তাহলে 30 জন শিক্ষার্থী চাঁদা দিবে 80 গুণন 30 টাকা। এখানেও খেয়াল করো, আমাদের গুণক আছে 2 অঙ্কের, গুণক আছে 2 অঙ্কের। বলেছিলাম 2 অঙ্কের গুণ হলেই সেক্ষেত্রে কি করব, রাফ দেখাবো। কিন্তু ওই যে শূন্য থাকলে আমাদের একটু সুবিধা হয়, সেক্ষেত্রে আমাদের মুখে মুখেও করা যায়। 3 8 24 আর 2 0 আমরা পাশে বসিয়ে দিলাম, হয়ে গেল। আমাদের আর কষ্ট করে রাফ করে গুণ দেখাতে হলো না। 3 8 24 আর এখানে 2টা শূন্য, 2400 টাকা। তাহলে আমাদের ওই শ্রেণী থেকে আমরা পেলাম 2400 টাকা। এই টাকাটা ভাগ করে দিয়েছে 10 জনের মাঝে, 10 জনের মাঝে, অর্থাৎ 10 জন পাচ্ছে 2400 টাকা। 10 জন পায় 2400 টাকা। প্রত্যেকে কত টাকা পাবেন? প্রত্যেক মানে একজন, একজন পাবে 2400 ভাগ 10। খুব সহজ, 10 100 1000 এসব দিয়ে গুণ করলে আমাদের অঙ্কগুলো খুব সহজ হয়। পাশে শূন্য থাকলে আমাদের গুণ ভাগ খুব ইজি হয়ে যায়। তাহলে একটা শূন্য কমে যাবে, 240 টাকা। উত্তর 240 টাকা করে পান। প্রত্যেকে কত করে পাবেন? প্রত্যেকে 240 টাকা করে পান। করে ফেলো সবাই। পরীক্ষায় কিন্তু ডিজিট এলোমেলো থাকতে পারে, অঙ্ক বুঝে বুঝে করবে, মুখস্থ করবে না। কোন রুলসে করেছি সেই জিনিসটা বুঝবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেছে। আমরা পরের অঙ্কে চলে যাই। 16, মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। মায়ের বর্তমান বয়স 45 বছর, পুত্রের বর্তমান বয়স কত? একদম সহজ ছোট একটা অঙ্ক। মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। মায়ের বর্তমান বয়স 45 বছর, অতএব পুত্রের বর্তমান বয়স হবে 45 ভাগ 3। এখন যদি তোমাদের এখানে দেওয়া থাকতো যে পুত্রের বর্তমান বয়স 20 বছর, মায়ের বর্তমান বয়স কত হবে? মায়ের বর্তমান বয়স কত? দেখি একজন উত্তর দাও। আমি, ঠিক আছে, এখানে বলেছে মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। মায়ের বয়স দেওয়া আছে, যদি পুত্রের বয়স দেওয়া থাকতো
সেক্ষেত্রে আমরা কি করতাম? বলো। গুণ করতাম। গুড। 3 দিয়ে গুণ করতাম। 3 দিয়ে গুণ করতাম। হ্যাঁ, ঠিক আছে। 3 দিয়ে টিচার গুণ মায়ের করতে। বয়স দিয়ে আর 3 এখন কি দিয়ে করবে? গুণ করতাম। গুণ করতাম 3 দিয়ে। এখন কি করবে? ভাগ ভাগ। Good. করতে হবে। এই ছেলেগুলা তো খুবই ভালো, এই ছেলেগুলা সব পারে। এজন্যই তো ম্যাথের যখন রেজাল্ট দেওয়া যায় দেখি ম্যাক্সিমাম ছেলেই 20-এ 20 বা 30-এ 30। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা বাকিটুকু করি। অতএব পুত্রের বর্তমান বয়স 45 ভাগ 3 সমান 15 বছর। উত্তর, পুত্রের বর্তমান বয়স 15 বছর। তাহলে আমি খুব আশ্বস্ত হলাম যে যদি কিছুটা উলটপালট থাকে একটু চেঞ্জ করে দেয়, আমার এই ছেলেগুলো একজনও ভুল করবে না। মায়ের বয়স দেওয়া আছে এজন্য ভাগ করেছো, পুত্রের বয়স দেওয়া থাকলে গুণ করতে। গুড। পরের অঙ্ক। সুরমা প্রতি ডজন 90 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে। সে যত টাকা পায় তা থেকে 85 টাকা বাজারে খরচ করে, বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। সে কত টাকা ব্যাংকে জমা রাখে? প্রতি ডজন 90 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে। ঠিক আছে, প্রতি ডজন মানে 1 ডজন ডিম হচ্ছে 90 টাকা, 6 ডজন ডিম বিক্রি করে। এখন তোমাদের কাছে আমার আবার আরেকটা কোশ্চেন, যদি বলা থাকতো যে সুরমা প্রতিটি ডিম 5 টাকা করে বিক্রি করে, একটু খেয়াল করো, প্রতিটি ডিম 5 টাকা করে বিক্রি করে। এরপর যদি বলা হয় সে 6 ডজন ডিম বিক্রি করে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম? দেখি বাচ্চাগুলা বলতে পারে কি না, বলো। গুণ করতাম। কি দিয়ে গুণ করতে? আচ্ছা, আমি টিচার 6 দিয়ে 12 দিয়ে গুণ করতাম। না, প্রতিটা ডিমের দাম আমি 5 টাকা বলেছি, তাহলে 1 ডজন ডিমের দাম 5 কে 12 দিয়ে গুণ করতে পারতাম। 455 টাকা গুণ করে ফলটা আবার 6 দিয়ে গুণ করতাম। 455 টাকা হবে। এই তো, আমি আশা করছি যে আমার এই সবগুলা ছেলে খুব ভালোভাবে সব অঙ্ক পারে। এই তো, তোমাদেরকে যদি একটু পেঁচিয়েও দেই তোমরা সুন্দর বলতে পারছো। টিচার আমার आंसर কি হয়েছে 455 টাকা? তোমার অঙ্ক করে দেখো, অবশ্যই হবে, হবে না কেন? ঠিক আছে, আমরা তাহলে চলে যাচ্ছি এই অঙ্কটাতেই। এখানে প্রতি ডজন মানে 1 ডজন ডিমের দাম 90 টাকা বলেছে। আমি বললাম যে যদি বলা হয় প্রতিটি ডিম 5 টাকা করে, প্রতিটি ডিম, তাহলে আমাদের 1 ডজন যখন বলবে তখন 1 ডজন আমরা জানি 1 ডজন সমান 12টি। 12 দিয়ে 5 কে গুণ করে দিব, 5 12 60। ঠিক আছে, তখন হতো প্রতি ডজন ডিমের দাম 60 টাকা। অতএব 6 ডজন ডিমের দাম করে বাকিটা করতে পারতে। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটা করি। বুঝতে পারলাম, ওভাবে দিলেও তোমরা পারবে। 1 ডজন ডিমের দাম 90 টাকা, অতএব 6 ডজন ডিমের দাম 90 গুণন 6 টাকা, 6 নং 54, 540 টাকা। তাহলে এখানে হচ্ছে 6 ডজন ডিমের দাম 540 টাকা। সে যত টাকা পায় তা থেকে 85 টাকা বাজারে খরচ করে। বাজারে খরচ করে কত টাকা? 85 টাকা। বাকি থাকবে অবশিষ্ট। বাকি এসব কথা বললেই মানে আমরা বিয়োগ করে ফেলবো। অতএব বাকি থাকে
540 বিয়োগ 85 টাকা হচ্ছে 455 টাকা। ঠিক আছে, যে টাকা বাকি থাকে সে টাকাটা সে ব্যাংকে জমায়। তাহলে আমাদের এখানে কোশ্চেনে চেয়েছে সে কত টাকা ব্যাংকে জমা রাখে। উত্তর, ব্যাংকে 455 টাকা জমা রাখে। করে নাও সকলে। যে অঙ্কগুলো মুখে করা যায় সেগুলো আমি রাফ দেখাইনি, তোমরা রাফ সবগুলোই দেখাতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 17 নাম্বার অঙ্ক হয়ে গেল। এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, 73 পৃষ্ঠার শেষ অঙ্কটা। আমাদের এই চ্যাপ্টারটা ছিল যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা, অর্থাৎ সবগুলোই ছিল কথার অঙ্ক। তাহলে এই কথার অঙ্কের লাস্ট অঙ্কটা হচ্ছে 18 নাম্বার। পিতার বর্তমান বয়স কন্যার বয়সের 4 গুণ। 4 বছর পূর্বে কন্যার বয়স ছিল 6 বছর। পিতার বর্তমান বয়স কত? একটু আগে আমরা মা এবং পুত্রের বয়সের অঙ্ক করেছি, সেখানে মায়ের বয়স দেওয়া ছিল, পুত্রের বয়স আমরা ভাগ করে বের করেছি। এখানে কন্যার বয়স দেওয়া আছে, পিতার বয়স বের করব। সরাসরি কন্যার বয়স দেওয়া নেই, এখানে কিভাবে দেওয়া আছে, 4 বছর পূর্বে কত ছিল সেটা দেওয়া আছে। তাহলে আমরা বর্তমানের বয়স আগে বের করে নিব। 4 বছর পূর্বে কন্যার বয়স ছিল 6 বছর। তাহলে 4 বছর পরে মানে বর্তমানে কত হবে? 6 যোগ 4 সমান 10 বছর। ঠিক আছে, আমরা বর্তমানে কন্যার বয়স পেলাম 10 বছর। এখন পিতার বয়স কত? 4 গুণ পিতার বয়স, পিতার বর্তমান বয়স কন্যার বয়সের 4 গুণ, অতএব পিতার বর্তমান বয়স 10 গুণন 4 সমান 40 বছর। ঠিক আছে, উত্তর, পিতার বর্তমান বয়স 40 বছর। আগের অঙ্কের মতোই ওখানে মায়ের বয়স দেওয়া ছিল আর এখানে কন্যার বয়স দেওয়া আছে। যখন মায়ের বয়স দেওয়া ছিল তখন আমরা ভাগ করেছি, এখানে কন্যার বয়স দেওয়া আছে, এখানে আমরা গুণ করেছি। এসব আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে গেল। তোমরা বাসায় একটু এই চ্যাপ্টারটা রিভিশন করো। আমরা নেক্সট ক্লাসে নতুন চ্যাপ্টার শুরু করব। পরের চ্যাপ্টার আমাদের মুদ্রা, একটু দেখে নিও। হ্যাঁ বলো। লাস্ট অঙ্কটা আরেকবার দেখাবেন। লাস্ট অঙ্ক আবার কি দেখব? টিচার হ্যাঁ বলো। 18 লাস্ট অঙ্কটা তো একদম ইজি। টিচার 18 নম্বর অঙ্কটা আরেকবার দেখাবেন। এখন তো আমাদের সময়ই শেষ হয়ে গেল। মিস লাস্ট অঙ্কটা তো নিজেই করা যায়। হ্যাঁ, সব অঙ্কই নিজে তোমরা করতে পারো। লাস্ট অঙ্ক এমনিতেই নিজে নিজেই করা যায়, এটা আবার দেখানো ইয়েস মিস। আচ্ছা ঠিক আছে, ঠিকই তো। তোমরা লাস্ট অঙ্কটা আরেকবার দেখো। 4 বছর পূর্বে বয়স ছিল 6 বছর, তাহলে বর্তমানে হচ্ছে 10 বছর। আর যেহেতু বয়স 4 গুণ বেশি, এজন্য 4 দিয়ে গুণ করে ফেললাম। 10 গুণন 4 40 বছর। ঠিক আছে, যারা বুঝতে পারোনি বা শেষ করতে পারোনি, করতে পেরেছো? ইয়েস টিচার। আচ্ছা, ইয়েস মিস।
রায়াত বারবার হাত তুলছিলে কেন? ইয়েস টিচার। ইয়েস টিচার। রায়াতের কি কোনো জিজ্ঞাসা আছে? নো টিচার। ঠিক আছে, তাহলে এইচডব্লিউ কি? আজকে তোমরা হোম প্র্যাকটিস করবে এই চ্যাপ্টার